ভাই রে ভাই, প্রিয়াঙ্কা চোপড়া কি একটা মুভি বানিয়েছে, একদম মাথা নষ্ট করা একটা মুভি। এই মুভিতে পয়েন্টে পয়েন্টে রয়েছে অ্যাকশন এবং সাসপেন্স। এই মুভিতে আমরা দেখতে পাবো কিভাবে জলদস্যুর হাত থেকে ট্রেজার অর্থাৎ গুপ্তধন রক্ষা করা হয়। আর এই মুভিটাতে নায়িকার আসল নাম কি, আর্সেল, ব্লাডি মেরি নাকি অন্য কিছু? আপনার জন্য এত কষ্ট করে ভিডিও বানায় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের মাঝে সাসপেন্স না বাড়িয়ে চলুন মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই জানা যায় 1886 সালের কথা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জলদস্যুরা প্রায় বিলুপ্ত, আর যারা অনেক বেশি ভয়ঙ্কর ছিল তারাও এখন প্রায় বাঁচার পথ খুঁজছে। এরপর জলদস্যু ক্যাপ্টেন কর্নোর তার দলবল নিয়ে হামলা করে আরেক জলদস্যু ক্যাপ্টেন টি.এইচ. বোর্ডেনের জাহাজের উপরে। বোর্ডেন প্রতিরোধ করলেও পেরে ওঠে না। মূলত বোর্ডেন আর তার দলবল এখন আর জলদস্যু নয়, তারা এখন মৎস্য শিকার করে। কিন্তু এক সময় তার দলবল নিয়ে সে কর্নোরের স্বর্ণ ডাকাতি করেছিল। ক্যাপ্টেন কর্নোর তখন বোর্ডেনকে ডেকে বলে, তোর এই মাছ ধরা জাহাজে আমার স্বর্ণের বার কোথা থেকে আসলো? আমার স্বর্ণগুলো তুই কোথায় রেখেছিস? বোর্ডেন কিছু না বললে কর্নোরের এক লোক বলে, বোর্ডেনের ফ্যামিলি এখন কাইমান ব্র্যাকে বসবাস করে, হয়তো সেখানে গেলেই স্বর্ণ পাওয়া যাবে। এই কথাটা শুনেই যাত্রা শুরু হয় কাইমান ব্র্যাকের দিকে। এর মধ্যেই কেটে যায় 6টি দিন। বোর্ডেন তার জাহাজ নিয়ে এখনো না ফেরায় কাইমান ব্র্যাকে ফাদার চার্চে প্রার্থনা করে। বেশ চিন্তিত দেখা যায় টি.এইচ. বোর্ডেনের স্ত্রী আর্সেলকে। আর বোর্ডেনের বোন এলিজাবেথ তো মজা করতেই ব্যস্ত। তার ঘরে চুপি চুপি চলে আসে ওর বয়ফ্রেন্ড। এসে তারা দুজনে দুষ্টুমি করতে থাকে। সেই সময় আর্সেল বাড়ি ঢুকলেই ঘরের মধ্য থেকে একটা সাইরেন বেজে ওঠে। তাদের ঘরে এই সিস্টেমটাই করা আছে। তো সেই সময় আর্সেল বাড়িতে ঢুকলে শব্দ পেয়ে সাবধান হয়ে যায় এলিজাবেথ এবং তার বয়ফ্রেন্ড। এলিজাবেথ তখন দেখে তার ভাবি আসছে। শব্দে সজাগ হয়ে যায় আর্সেলের ছেলে আইজ্যাকও, যার আবার একটা পা ভাঙা। আর্সেল আবার বাড়ির মধ্যে ঢুকে কিছু একটা টের পায়, তাই সে সরাসরি তার ছেলের কাছে আসে। এসে দেখতে পায় ছেলে ঠিকই আছে। ছেলে আর্সেলকে জিজ্ঞাসা করে, বাবা জাহাজ নিয়ে যাও 59 দিন হয়ে গেল, বাবা কবে ফিরবে? তখন আর্সেল বলে, হয়তোবা আগামীকালই ফিরবে, চিন্তা করো না। অন্য রুমে এলিজাবেথ তার বয়ফ্রেন্ডকে বলে, এখান থেকে চলে যাও, রাতে নির্দিষ্ট জায়গায় এসো, আমি আর তুমি পালাবো। বয়ফ্রেন্ড চলে গেলে আর্সেল আসে এলিজাবেথের রুমে। এসে দেখে রুম পুরো এলোমেলো করে রেখেছে, তাই বলে ঘরটা তো একটু গুছিয়েও রাখতে পারো। এলিজাবেথ তখন জানায়, এই দ্বীপে আমার থাকতে একদমই ভালো লাগে না, আমার বাইরে যেতে মন চায়। আর্সেল তখন এলিজাবেথকে বলে, তুমি এগুলো নিয়ে একদমই চিন্তা করো না, আর চিন্তা করেও কোনো লাভ নেই। এই মুহূর্তে এই জায়গাটাই আমাদের সবচেয়ে আপন। সাথে আর্সেল এলিজাবেথকে একটা কেক বানাতেও বলে। জানায় আজকে আইজ্যাকের জন্মদিন। এলিজাবেথ কেক বানাতে বললেও আর্সেল নিজেই গিয়ে নারকেল পাড়ে, এরপর নারকেল দিয়ে কেকটা বানায়। তারপর সেই কেকটা দিয়ে আইজ্যাকের বার্থডে সেলিব্রেট করে। কিন্তু নিজের বার্থডেতে অনেকটাই মন খারাপ করে থাকে আইজ্যাক, কারণ বার্থডের আগে তার বাবার আসার কথা ছিল, কিন্তু তিনি এখনো আসলেন না। আইজ্যাক এটা বলে মন খারাপ করলে আর্সেল বলে, তোমার বাবা আসতে না পারলেও তোমার জন্য অ্যাডভান্স গিফট কিন্তু তিনি রেখে গিয়েছেন। আর্সেল তখন আইজ্যাকের হাতে একটা ছুরি তুলে দেয়। এই ছুরি দিয়ে একসময় লড়াই করেছে আর্সেল। আইজ্যাককে সান্ত্বনা করলেও সে নিজে কিছুটা মন খারাপ করে থাকে, কারণ বোর্ডেন কিছু অনেক মিস করছিল। এরকম দেরি সে কখনোই করে না। এই নিয়ে আর্সেলের অনেক চিন্তা। অন্যদিকে রাতে কারমান ব্র্যাকে চলে আসে কর্নারের লোকজন। তাদের সাথে আবার যোগ দিয়েছে এলিজাবেথের বয়ফ্রেন্ড ব্যাগ গুছিয়ে নির্দিষ্ট জায়গায় যেতে থাকলে পথের মধ্যে তাদের সাথে দেখা হয় ওদের। অন্যদিকে এলিজাবেথও ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে, সাথে সে একটা চিঠিও লিখে রেখে যায়। সে যখন বেরিয়ে যায় তখন ঘরে একটা শব্দ হয়। সেই শব্দে আর্সেল জেগে ওঠে। জেগে এলিজাবেথকে ডাকতে গেলে দেখে এলিজাবেথ কোনো রেসপন্স করে না, তার মানে অলরেডি সে চলে গিয়েছে। আর্সেল যখন বাইরের জানলার দিকে তাকালে দেখতে পায় তাদের রুমের দিকে কয়েকজন প্রবেশ করছে। এটা দেখে আর্সেল আইজ্যাককে ঘুম থেকে টেনে তোলে। এরপর থেকে প্রস্তুত করে বাড়ির নিচে থেকে একটা গোপন জায়গাতে রাখে। এরপর আর্সেল একটা পিস্তল হাতে নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। এর মধ্যেই ঘরের ভিতর প্রবেশ করে কর্নারের 3 জন লোক। শুরু হয় আর্সেল এবং তাদের মধ্যকার ফাইট, কিন্তু আর্সেল পেরে ওঠে না। তাই তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা কি চান? তারা এসে আর্সেলের কাছে ধন সম্পদ চায়। তখন আর্সেল দেখিয়ে দেয় বোর্ডেনের ছবির পিছনে আছে। তারা গিয়ে দেখতে পায় ওই ছবির পিছনে বাটিতে কয়েকটা কয়েন রাখা। তখন তারা অনেক রাগান্বিত হয়ে বলতে থাকে, আমরা তো এগুলো নিতে আসিনি। স্বর্ণের বার তাকে দেখিয়ে বলে, এগুলো কোথায়? এরকম স্বর্ণ চাইলে আর্সেল জিজ্ঞেস করে, আপনি কে? লোকরা কিছু না বলেই অন্য দুজনকে নির্দেশ করে আর্সেলের মুখ বাদ দিয়ে সব জায়গায় যেন মারধর করে। পরের দিন সকাল হতেই ঘাটে চলে আসে ক্যাপ্টেন কর্নর। অপরিচিত কাউকে কাইমান ব্র্যাকে দেখে কাইমান ব্র্যাকের কমান্ডার কর্নের কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কে? আপনার পরিচয় আর কেনই বা আপনি এসেছেন? কর্নর বলে, আমি কোথায় যাব কি না যাব সেটার মালিক আমি নিজেই। কিন্তু তারপরও কমান্ডার আবারও তাকে নাম পরিচয় জিজ্ঞেস করে। তখন কর্নর তার পরিচয়টা দেয়। পরিচয় দিয়েই তখন কমান্ডার বলে, আপনার সেই জলদস্যু যারা ব্রিটিশদের উপর আক্রমণ করেছিলেন, আপনাদের কথা অনেক শুনেছি, এখন এখানে কেন আসছেন সেটা বলুন। কর্নর জিজ্ঞেস করে, আর্সেলকে কোথায় পাওয়া যাবে? সরাসরি আর্সেলের কথা বললে কমান্ডার একটু খটকা লাগে। সেই সময় ঘাটের
দিকে ধেয়ে আসতে থাকে কর্ণের আরো লোকজন, যেটা আবার দেখে ফেলে ফাদার এবং সবাইকে চার্চের মধ্যে যাওয়ার নির্দেশ দেয়। তখন সবাই প্রস্তুতি নিয়ে থাকে মোকাবেলা করার জন্য, তৈরি করতে থাকে কামান। এদিকে কমান্ডার কর্নরকে ছুরি দেখায়, তখন হাসতে হাসতে কর্নর আবার তার বন্দুকটা দেখায়। এই জায়গাতে ব্রিটিশ সৈন্যরা শাসন করে, তাই তারা যে কোনো সময় চলে আসতে পারে, আপনারা এখান থেকে চলে যান। কর্নর জানায়, আমরা ব্রিটিশ সৈন্যদের সাথে লড়াই করতে জানি। এটা বলে কমান্ডারকে মেরে আহত করে কর্নর। অন্যদিকে কামান রেডি করতে থাকলে কর্নর লোকজন বোর্ড থেকে স্নাইপার দিয়ে সৈন্যদের মেরে ফেলে। এদিকে লড়াই চলছে, আর অন্যদিকে আর্সেলকে গলায় ফাঁস দিয়ে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে ওরা। প্রস্তুতিটা নেওয়ার সময় দুইজন বোর্ডেনের ছবি নিয়ে কথা বলতে থাকলে আর্সেল তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা বোর্ডেনকে কিভাবে চেনো আর বোর্ডেন এখন কোথায় আছে? দুইজন তখন হাসতে হাসতে বলে, ওকে আমরা মেরে ফেলেছি। তখন নিজের ক্যালমা দেখাতে শুরু করে আর্সেল, নিজের ফাঁস দেওয়া দড়িটা ছিঁড়ে লড়াই করতে শুরু করে ওই দুইজনের সাথে। একসময় লড়াই একজনকে মেরেই ফেলে আর্সেল, এতে অন্যজন প্রচন্ড রেগে যায়। আর্সেল আহত হয়, কিন্তু শেষ পর্যন্ত অন্যজনকেও মেরে ফেলে। অন্যদিকে কমান্ডার আহত হয়ে কামানের কাছে এসে কামানের গোলাতে আগুন ধরালে সেটা নিভিয়ে দেয় কর্নর। এরপর বন্দি করে ফেলে কমান্ডারকে। এর মধ্যে কর্নের সহকারী লি দলবল নিয়ে চলে আসে ব্রাকে। অন্যদিকে এলিজাবেথ নির্দিষ্ট জায়গায় এসে দেখে তার বয়ফ্রেন্ডকে গলা কেটে মেরে ফেলা হয়েছে। তা দেখে এলিজাবেথ কষ্ট পায়, লুকিয়ে পড়ে একটা নির্দিষ্ট জায়গায়। ওদিকে কর্নর আবার জিজ্ঞেস করে আর্সেলকে কোথায় পাওয়া যাবে, কোনো কথাই বলে না। কমান্ডার চুপচাপ থাকে। তখন কামানটা তাক করা হয় চার্চের দিকে, কারণ সে জানে সবাই চার্চে লুকিয়ে আছে। এবার কমান্ডার আর্সেলের বাড়ির ঠিকানা দেখিয়ে দেয়। কমান্ডার বলে দিলেও কর্নর কমান্ডারের উপর ক্ষিপ্ত হয়, বলে এখানের পরিস্থিতির জন্য তুমিই দায়ী, তাই তোমাকে এখানে মরতেই হবে। কমান্ডারও জানায় এই খেলা এত সহজে শেষ হচ্ছে না। কমান্ডারকে এরপর কর্নর খুব কাছ থেকে কামানের গুলি দিয়ে একদম নির্মমভাবে হত্যা করে, যা আবার আড়াল থেকে দেখে খুবই ভয় পেয়ে যায় এলিজাবেথ। কমান্ডারকে মারার পর কর্নর চার্চে লুকিয়ে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা চার্চেই লুকিয়ে থাকো আর আমার সৈন্যদের সাথে নেগোসিয়েশন করো, তোমাদের আমি কিচ্ছু করব না। তবে যদি কেউ বেশি বাড়াবাড়ি করো তাহলে তার অবশ্যই মৃত্যু হবে। কর্নর এই হুঁশিয়ারি দেওয়ার পরপরই সেখানে চলে আসে আর্সেলকে ধরে ফেলা সেই লোকটা, আর বলে আমরা আর্সেলকে বন্দি করে রেখেছি। লি জিজ্ঞেস করে, সত্যি কি আর্সেল বন্দি? অন্যদিকে আর্সেল ঘরে এসে রুমের নিচে গোপন রুম থেকে আইজ্যাককে বের করে। আইজ্যাক আর্সেলের রক্তমাখা শরীর দেখে ভয় পেয়ে যায়। তখন আর্সেল বলে, ভয় পেও না, আমি তোমারই মা। ভিতর থেকে বের হয়ে আইজ্যাককে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে বলে, জানায় এই জায়গায় আর একদমই সেফ না। তখন আর্সেল কারো পায়ের শব্দ শুনতে পেয়ে বন্দুক হাতে নিয়ে সাবধানে এগিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় এখানে ফাদার এসেছে। এখানে থেকে প্রিস্ট হিসেবে উল্লেখ করা হয়। প্রিস্ট সেখানে আসলে আর্সেল জিজ্ঞেস করে ওরা কতজন? পাজি জানায় বেশ কয়েকজন, আর তারা এমন সব অস্ত্র নিয়ে এসেছে যেগুলো আমি আগে কখনো দেখিনি। তাদের মধ্যে একজন রয়েছে ক্যাপ্টেন। এটা শুনে আর্সেল বিস্মিত হয়ে যায়। এ থেকে ধারণা করা যায় কর্নর এবং আর্সেল পূর্ব পরিচিত। সেই সময় আর্সেল আয়নাতে নিজের শরীরটা দেখে চমকে ওঠে। সে জানতোই না যে তার পুরো শরীর একদম রক্ত লেগে আছে, তাই সে হাত মুখ পরিষ্কার করে নিজের ড্রেসটা চেঞ্জ করে নেয়। সেই সময় প্রিস্ট আর্সেলকে ক্যাপ্টেন ডাকে, কিন্তু আর্সেল কেন জানে তাকে ক্যাপ্টেন ডাকতে নিষেধ করে। এতে বোঝা যায় হয়তো আর্সেলও কোনো পুরনো ইতিহাস আছে। এর মধ্যে আইজ্যাক পায় তার ফুফু এলিজাবেথের রেখে যাওয়া বয়ফ্রেন্ডের সাথে পালানোর চিঠি। এটা দেখে আর্সেল খানিকটা বিরক্তই হয়, কিন্তু সে চায় আগে আইজ্যাককে সেভ করতে। তাই আইজ্যাককে নিয়ে বিরোধে থাকলে আইজ্যাক তখন জিজ্ঞেস করে আমাকে যে ছুরিটা গিফট করেছিল সেটা কোথায়? আর্সেল সেই ছুরিটা দিয়েই কর্নেরের লোকগুলোকে মেরেছিল। সেখান থেকে ছুরিটা বের করে আইজ্যাকের হাতে দেয়। এরপর আইজ্যাককে একটা হুইল চেয়ারে বসে প্রিস্টকে পাহাড়ে নিয়ে যেতে বলা হয়। আর্সেল তখন আবার প্রিস্টকে কুমিরের হাত থেকেও সাবধান থাকতে বলে। আইজ্যাক তখন মাকে জিজ্ঞেস করে তুমি আমাদের সাথে যাবে না? আর্সেল জানায় তোমার ফুফুকে নিয়ে তারপরে আমি আসতেছি। তার পরপরই আর্সেল বেরিয়ে পড়ে এলিজাবেথ খোঁজার জন্য। পথের মধ্যে কর্নেল লোকেদের দেখতে পেয়ে সে আড়াল হয়ে যায়। এলিজাবেথও ছুটতে থাকলে একসময় আর্সেল তাকে দেখে মুখ চেপে আড়াল করে জিজ্ঞেস করে এই মাথা মোটার সঙ্গে তুমি কোথায় পালাতে যাচ্ছিলে? এলিজাবেথ জানায় ওরা ওকে মেরে ফেলেছে। এটা শুনে অবশ্য খানিকটা আফসোস করে আর্সেল। এলিজাবেথ বাড়িতে যেতে চাইলে আর্সেল জানায় এখন ওখানে যাওয়ার নিরাপদ না। অন্যদিকে কর্নর দলবল নিয়ে আর্সেলের বাড়িতে আসলে দেখে সেখানে কেউ নেই, উল্টো তার দুইজন লোক মরে পড়ে আছে। লি তাই ওই লোককে বলে খুব তো বলেছিলে আর্সেলকে বন্দি করে রেখেছো, কোথায় এখন আর্সেল? আর ওই স্বর্ণগুলোও বা কোথায়? এখানে নেই কেন? লোকটি তখন বলতে থাকে কোনোভাবে আর্সেল একা এটা করতে পারে না, হয়তোবা তার সাথে অন্য কেউ ছিল। কর্নর বলে আর্সেল একাই সব করেছে, সে তোমার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এরপর কর্নর আর্সেলের বাড়িটা ঘেটে দেখে। বাড়ির বাইরে গাড়ির চাকার চিহ্ন দেখে বলে আর্সেলের একটি পঙ্গু ছেলে আছে, তারা এই পথে গেছে। কর্নর সৈনিকদের নির্দেশ দেয় আর্সেলের সাথে যাকে পাবে তাকেই মেরে ফেলবে এবং আর্সেলকে জীবিত ধরে আনতে হবে। এদিকে আইজ্যাক পাজির সাথে যেতে থাকলে হঠাৎ একটা শব্দ শুনতে পায় তারা। তখন ওরা দুজনেই সোচ্চার হয়ে যায়, কিন্তু পরবর্তী দেখা যায় আর্সেল এলিজাবেথ এসেছে। তখন তারা চারজন একত্রিত হয়ে সামনের দিকে এগোতে
হতে থাকে। তারপর ওরা একটা নদী পায়। সেই নদীটা পার হওয়ার জন্য এক ধরনের বোট রশির মাধ্যম ব্যবহার করে। প্রথমে আইজাক এবং এলিজাবেথ একসঙ্গে যায়, এরপর পার হয় আর্সেল। কিন্তু প্রিন্স যখনই পার হবে তখনই কর্নরের দল এদিকে আসতে থাকলে পাজি আর পার হতে চায় না। আর্সেল বারবার পাজিকে পার হতে বললেও প্রিন্স তাদেরকে এখান থেকে চলে যেতে বলে আর রশি নদীর মধ্যে ফেলে দেয়। তাই আর্সেল আইজাক আর এলিজাবেথকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যেতেই কর্নর দলবল নিয়ে চলে আসে পাজির কাছে। তা দেখে আর্সেল ওদের দুজনকেই সামনে এগোতে বলে আর মুখ বেঁধে গাছে উঠে কর্নর পাজিকে দেখে চিনে ফেলে। পাজিও একসময় জলদস্যু ছিল, কিন্তু এখন সে নিজেকে পরিবর্তন করে ফেলেছে। কর্ণ পাজির থেকে আর্সেল কোথায় এটা জানতে চায়, তখন পাজি তো বলেই না, উল্টো মুখে থুতু ছিটিয়ে দেয়। এতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় কর্নর আর পাজির পায়ে গুলি করে বসে। এই সবকিছু আর্সেল গাছ থেকে দেখছিল। তখন এই ব্যাপার আবার কর্নর লোকজন দেখে ফেলে এবং গুলি চালাতে শুরু করে। আর্সেল তাই সবাইকে নিয়ে এগোতে থাকে। এদিকে কর্নের লোকজন নদীতে নামলেই কুমির আক্রমণ করে। এজন্য তিনজন অবশ্য ওপারে যেতে পারলেও কিন্তু বাকিদের ফেরত আসতে হয়। ওই পাশে যে তিনজন যায় তাদের সঙ্গে লড়াই শুরু হয়। আর্সেল লড়াই দুইজনকে আগেই হারিয়ে ফেলে। একজন এগোতে থাকে আইজাক ও এলিজাবেথকে মারার জন্য। সেই সময় আর্সেল এসে অন্যজনকেও মেরে ফেলে। কর্নর তখন নদীর ওপাশ থেকে বলে, অনেক হয়েছে, আমি জানি তুমি অনেক শক্তিশালী, তাই একটা সমঝোতায় আসা যাক। আর্সেল সমঝোতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কর্নরের সামনে কর্নরের এক সৈনিকের মাথা ছুঁড়ে মারে। ছিন্ন বিচ্ছিন্ন মাথা দেখে কর্নর অনেক রেগে যায় আর বলে, অনেক হয়েছে। চিৎকার করে আর্সেলকে ডাকতে থাকে, ব্লাডি মেরি। এই নামটা শুনেই আর্সেল চমকে ওঠে। কর্নর তখন বলে, বোর্ডেনকে এখনো আমরা জাহাজে জীবিত রেখেছি, আমি এখনো তাকে মারিনি। শুরুতে আসলে বোর্ডেনকে কর্নর মারেনি। যদি বোর্ডেনকে তুমি জীবিত দেখতে চাও তাহলে রাতে তুমি বাড়িতে এসো, সাথে অবশ্যই আমার স্বর্ণগুলো নিয়ে আসবে। বলো, ডিল ফাইনাল? বলো, ডিলটা কি ফাইনাল ক্যাপ্টেন ব্লাডি মেরি? এই কথা শুনেই চিৎকার করে ওঠে আর্সেল। এর পরপরই আর্সেল দুজনকে নিয়ে জঙ্গলের মধ্যে সামনের দিকে এগোতে থাকে। এখন এলিজাবেথ জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? আর্সেল জানায় একটা আস্তানা। এরপর তাদের নিয়ে একটি গুহায় প্রবেশ করে। গুহায় প্রবেশ করা মাত্রই আইজাক ও এলিজাবেথ পুরাই অবাক হয়ে যায়। চারিদিকে কত কিছু আর সবকিছু একদম কত গোছানো, একদম একটা গোপন আস্তানার মতো। আর্সেল দুজনকে সেখানে নিয়ে এসে মাটি ঘুরতে থাকলে এলিজাবেথ বলে, এসব এখানে কোথা থেকে আসলো আর ওনারাই বা কারা? আর্সেল জানান, এদিক সেদিক থেকে নিয়ে এসেছি। আর ওই লোকটা হচ্ছে ক্যাপ্টেন কর্নর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করত, পরবর্তীতে হয়ে ওঠে ভয়ঙ্কর জলদস্যু। এই লোকটার কথা শুনে আইজাক এক্সাইটেড হয়ে বলে, আমরা যেমনটা বই পুস্তকে পড়েছি। আর্সেল এবার তাদেরকে এত বেশি কৌতূহল করতে নিষেধ করে। অন্যদিকে কর্নরের সব সৈনিকরা ঘাঁটি করে আর্সেলের বাড়িতে। একটা সৈন্য তখন আবার লিকে বলে, আমার মনে হচ্ছে আমরা কোনো শক্তিশালী একজনের সঙ্গে লড়ছি, তাই আমাদের পেমেন্ট কিন্তু বাড়িয়ে দিতে হবে। লি বলে, আমরা যার সঙ্গে লড়ছি সে কোনো সাধারণ মানুষ নয়, সে আমাদের ধারণার চাইতে অনেক বেশি শক্তিশালী। কর্নরকে ছুরির আঘাত করে স্বর্ণগুলো নিয়ে সেই পালিয়েছে। এদিকে এলিজাবেথকে জিজ্ঞেস করে, তুমি ওদেরকে কিভাবে চেনো আর তারাই তোমাকে কেনই বা ব্লাডি মেরি বলছিল, তোমার আসল পরিচয় কি? আর্সেল এখন সবকিছু খুলে বলে, জানায় ছোটবেলায় আমি আমার বাবা মার সাথে একসাথে একটা জাহাজে করে যাচ্ছিলাম। সেই জাহাজে আক্রমণ করেছিল কর্নর, আমার বাবা মাকে মেরে ফেলেছিল আমার চোখের সামনে। তারপর আমাকে তুলে নিয়ে যায়। এক প্রকার বাধ্য হয়ে তাদের সঙ্গে আমার থাকতে হয়। আমাকেও তারা ট্রেনিং করায়, তারপর গড়ে তোলা এক ভয়ঙ্কর জলদস্যু হিসেবে। কিন্তু সেখান থেকে আমি ফিরে এসেছি। এদিকে আর্সেল তার অতীত জানাতে থাকলে ওইদিকে বোর্ডেনকে জীবিত অবস্থায় নিয়ে আসা হয় বাড়িতে। আর আর্সেল মাটি থেকে এক বক্স বের করে। সেই বক্স ভর্তি ছিল স্বর্ণ। এতগুলো স্বর্ণ দেখে অবাক হয় আইজাক এবং এলিজাবেথ। আইজাক বলে, এরকম স্বর্ণের বার বাড়িতেও দেখেছিলাম আমি, এগুলো নিতেই কি এসেছিল ওরা? আর ওরা এগুলো কি করবে? আর এগুলো কি ওদেরই? আর্সেল জানায়, না, এগুলো তোমাদের জন্যই সবকিছু। এলিজাবেথ জিজ্ঞেস করে, ভাইয়া কি জানে তোমার আসল পরিচয়? আর্সেল তখন বলে, তোমার ভাইয়া তো আর আমাকে রান্না বান্না করার জন্য বিয়ে করেনি। এর মধ্যেই কথা বলতে বলতে আর্সেল বের করে সেই আস্তানার মধ্যে অনেক বন্দুক ও গোলা বারুদ, আর জানায় তাদের সঙ্গে লড়াই করার সকল সরঞ্জাম আমার কাছে আছে। অন্যদিকে কর্নের কাছে এসে লি বলে, আবার এখান থেকে পিছু উঠবেন না তো? শুধু কি স্বর্ণের জন্য এসেছেন নাকি প্রতিশোধও চান? আমি কিন্তু বিশ্বের সেরা সেরা সৈনিকদের নিয়ে এখানে এসেছি। যদি আপনি পিছু উঠতে চান তাহলে আগেই বলতে পারেন, আমি এসব সৈন্যদের মরতে দিতে চাই না। কর্নর বলে, মিশনটা স্বর্ণ নিয়েই, সাথে পার্সোনাল ব্যাপার তো কিছু রয়েছে, সেটিও আমি দেখতে চাই। ওইদিকে আর্সেল বের করে তার সকল অস্ত্র এবং সেগুলো সাজাতে থাকে। আইজাক আবার ভুল করে একটা বারুদে হাত দিলে আর্সেল ভয় পেয়ে যায় আর আইজাককে সাবধান করে বের করে দেয়। সব অস্ত্র
সদস্য নেওয়া হয়ে গেলে আর্সেল দুজনকে নির্দেশ দেয় এখানকার কোনো কিছু যেন তারা না ছয়। আইজ্যাক বলে সে যেন বাবাকে নিয়েই ফিরে যায়। আর্সেল জানা অবশ্যই আমি তোমার বাবাকে নিয়েই ফিরবো, তাই বলেই বেরিয়ে পড়ে। ওদিকে কর্নর দেখতে থাকে তার ছুরির আঘাতের দাগ, সেটা আসলে আর্সেলই তাকে দিয়েছিল। বাইরে আবার কয়েকজন বোর্ডেনকে তাচ্ছিল্য করলে কর্নর এসে থামায়। তখন বোর্ডেন কর্নরকে জিজ্ঞাসা করে আর্সেলের হাতে কয়জন মারা গেল। কর্নর জানায় আর্সেল যে ভয়ঙ্কর তা আগে থেকেই জানি। একবার 3 জন তাকে অত্যাচার করতে গিয়েছিল, তখন তাদেরকে মেরে রশিতে ঝুলিয়ে দিয়েছিল আর্সেল। এটা শুনে বোর্ডেন বলে তুমিও তো গিয়েছিলে নিশ্চয়ই, এর জন্যই হয়তোবা তোমাকে এসে ছুরির দাগ করেছিল। কর্নর তখন বলে আমরা তো খুব কাছাকাছি আসছিলাম, কিন্তু পরবর্তীতে যা হবার তাই হয়েছিল। কাছে আসার কথা শুনে অনেকটা রেগে যায় বোর্ডেন। তখন কর্নর বলে কেন, তোমাকে কি জানায়নি সে? কর্নর অবশ্য তখন এটা নিয়ে তার সাথে মজা নেওয়ার চেষ্টা করছিল। ওদিকে আস্তানায় এলিজাবেথ আর্সেলের নির্দেশ সত্ত্বেও সে জিনিসপত্র হাত দিতে থাকে। এর মধ্যে সে একটা বই পায়, সেখানে লেখা ছিল আর্সেল তথা ব্লাডের বিভিন্ন দেশে গিয়ে লড়াই করার আর্টিকেল, সাথে ছবিও। এর মধ্যেই আর্সেল চলে আসে তার গন্তব্যে। আর্সেল তার বাড়ি চলে আসে পরিত্যক্ত একটা কুয়ার মধ্য দিয়ে। এই কুয়ার ভিতর দিয়ে এক সুড়ঙ্গ গিয়ে পৌঁছেছে একদম ওই আস্তানায়। আর্সেল এসেই প্ল্যান করে চুপচাপ সবাইকে মারতে শুরু করে। অনেকজনকে মেরেই তারপর চলে আসে বোর্ডেনকে যে রুমে আটকে রাখা হয়েছিল সেই রুমে। বোর্ডেনকে জীবিত দেখতে পেয়ে অভিনন্দন জানায় সে। বোর্ডেনের শিকল খুলতে থাকলে প্রথমে বোর্ডেন জিজ্ঞেস করে আইজ্যাক এলিজাবেথ কোথায়। জানায় তাদেরকে সেফ জায়গায় রেখেছি। বোর্ডেন এরপর আর্সেলকে জিজ্ঞেস করে কর্নের সাথে তোমার কি সম্পর্ক ছিল। আর্সেল জানায় সমুদ্রে টিকে থাকতে হলে অনেক কিছুই করতে হয়। বোর্ডেন জানায় কোনো সমস্যা নেই, আমাদের ভালোবাসা একটুও কমবে না। আর্সেল তখন বলে আমিও তোমাকে পেয়ে বদলে গিয়েছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। বোর্ডেন অবশ্য একই কথা বলে। এরপরে শিকলটা খুলতে গেলে কিছুতেই খুলতে পারে না। অন্যদিকে কর্নরের সৈন্যরা একে অপরের সাথে যোগাযোগ করতে থাকলে দেখতে পায় কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। তখন কর্নর বুঝে যায় আর্সেল চলে এসেছে। ওদিকে বোর্ডেনের শিকল খুলতে না পেরে বোর্ডেনের হাতে একটা ছড়ি দিয়ে জানায় এটা প্রয়োজনের সময় কাজে লাগবে, আর সে যায় স্যারেন্ডার করতে। কিছুক্ষণের মধ্যেই বোর্ডেনের কাছে চলে আসে কর্নর আর বলতে থাকে কই আর্সেল তো তোমাকে ছাড়িয়ে নিয়ে গেল না। বোর্ডেন জানায় তোমাকে মরার পর নিয়ে যাবে। এদিকে আর্সেল কুয়ার কাছে এসে ডেটোনেটরের তারটা নিয়ে স্যারেন্ডার করার জন্য প্রস্তুতি নেয়। স্যারেন্ডার করার সময় লিকে বলে আপনিও দেখি এখানে আছেন। লি জানায় আমি এখন কমান্ডার। একটু পরেই কর্নর বোর্ডেনকে নিয়ে সেখানে চলে আসে। তারপর আর্সেলকে দেখিয়ে বলে অনেকদিন পর দেখা হলো জানেমান, কি খবর তোমার ব্লাডি মেরি? আর্সেল বলে আমার নাম ব্লাডি মেরি নয়। কর্নর বলে ছোট্ট একটা বাচ্চা থেকে তোমাকে আমি পেলে পেলে এত বড় করেছি, আর এখন কিনা তুমি তোমার নাম নিয়েই বড়াই করছো। আর্সেল বলে তুমি আমার পরিবারকে ধ্বংস করেছো, আমার সবকিছু শেষ করে দিয়েছো, তাই যা করেছি ঠিক করেছি। কর্নর এরপর জিজ্ঞেস করে তুমি আমার সাথে এমন গাদ্দারি করলে কেন? আর্সেল জানায় আমি যা করেছি ঠিক করেছি, আমি কোনো গাদ্দারি করিনি, আমি শুধু আমারটুকুই নিয়ে এসেছি। তার পরপরই কর্নর দেখতে চায় স্বর্ণ। আর্সেল কো থেকে স্বর্ণের বক্সটা বের করে দেখালে কর্নর খুবই খুশি হয়। এরপর বলে এটা তো প্রথম ধাপ, গাদ্দারি যে করলে এটা শাস্তিও তোমাকে পেতেই হবে। তখন দেখা যায় একজন স্নাইপার তাক করে আছে বোর্ডেনের দিকে। কর্নর আর্সেলকে বলে গাদ্দারি যখন করেছে তখন এর ফল তোমার জীবন দিয়ে হলেও দিতে হবে। এটা শুনে অনেক গরম হয়ে যায় বোর্ডেনের মাথা। বোর্ডেন ছুরি দিয়ে আক্রমণ করে কর্নের উপর। শুরু হয়ে যায় লড়াই। এরপর আর্সেল একের পর এক ডেটোনেটর ব্লাস্ট করতে থাকে, সবাইকে মারতে থাকে। কিন্তু একসময় বোর্ডেন কর্নের তলোয়ারের নিচে পড়লে আর্সেল জানায় আমি স্যারেন্ডার করছি, ওর তো কোনো দোষ নেই, ওকে ছেড়ে দাও। কর্নর বলে একজন জেলের জন্য এত মায়া? বোর্ডেন সহ কায়মান ব্রাকের কেউই আসলে জলদস্যু ছিল না, ওরা আসলে মৎস্য শিকারী ছিল। তাদের সাথে আর্সেল তার পুরনো রূপ বদলে সুন্দরভাবে জীবনযাপন করছিল, কিন্তু শেষমেশ কর্নর মেরে ফেলে বোর্ডেনকে। এই ব্যাপারটাতে আর্সেল চিৎকার করে সামনে এগোতে থাকলে লি আর্সেলের পায়ে গুলি করে, এতে আর্সেলও পুরোপুরি আটকে পড়ে কর্নর কাছে। তখন কর্নর কাছে এসে বলে আমি আসলে শুধু স্বর্ণের জন্য তোমার পিছু নেইনি, গাদ্দারের হিসাবও দিতে হবে তোমার নিজের মৃত্যু দিয়ে। এটা বলে যেই না মারতে যাবে তখন আর্সেল সাথে সাথে কুয়োতে থাকা একটা দড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন স্বর্ণের বাক্সে আসা মাত্র পুরো বক্স ব্লাস্ট হয়ে যায়। আর্সেল কুয়োতে লাফ দিয়ে সুড়ঙ্গের সামনে দিয়ে এগোতে থাকে। অন্যদিকে এলিজাবেথ বই পড়ে জানতে পারে জাহাজে স্বর্ণের বাক্সটা আসলেই পেয়েছিল। তারপর বোর্ডেনের সাথে বিয়ে হয়, সবার সাথে মিশে সুন্দর জীবনযাপনই করতে থাকে। এলিজাবেথ বই পড়ে আরো জানতে পারে কতটা ভয়ঙ্কর ছিল আর কত জায়গায় এনে সে মিশন চালিয়েছে। বইটিতে সামনে আসে আর্সেলের আসল নামও। এই ব্যাপারগুলো দেখে খুব চুপচাপ হয়ে যায় এলিজাবেথ। সেই সময় আহত অবস্থায় গুহায় প্রবেশ করে আর্সেল। অন্যদিকে স্বর্ণগুলো নষ্ট হয় লি রেগে যায় কর্নের উপর, বলে আমরা এখানে এসেছিলাম স্বর্ণের জন্য, আর তুমি এখানে কি করছো? তোমার জন্য কতগুলো সৈন্য মারা গেছে, এই সৈন্যগুলোকে এখন তাদের প্রাপ্য সম্মানটা দিতে হবে। কিন্তু কর্নেলের তখনও প্রতিশোধের নেশায় ভুগছিল, তাই সে সবাইকে প্রতিশোধের বিষয়ে উজ্জীবিত করতে থাকে। তখন কোনোভাবেই আর এই ব্যাপারটা লি
শুনতে চায় না। তখন লি এবং কর্নর বন্দুক নিয়ে একে অপরের মুখোমুখি হয়। একসময় কর্নর লিকে গুলি করেই মেরে ফেলে। ওকে মেরে ফেলার পরও শান্ত থাকে না, সকল সৈন্যদের আবার লড়াইয়ের জন্য উজ্জীবিত করে। দেখায় 3 রাজ্যের একটি নোটিশ। সেই নোটিশটা হচ্ছে ভ্লাদিমির তথা আর্সেলের মাথা যে নিয়ে আসতে পারবে তার জন্য সকল সাজা মাফ। কর্নর জলদস্যু হয়ে অনেক অপরাধ করেছে, তার অপরাধ অনেক হয় শাস্তি পেয়েছে। শাস্তি হচ্ছে সমুদ্রে আগের মতো দাপট দেখাতে পারবে না। তাই সে সবাইকে বলে আমরা যদি আর্সেলকে মারি তাহলে আমরা সকল অপরাধ থেকে মুক্ত হব, আবার আগের মতো সমুদ্র চষে বেড়াতে পারবো। কর্নের এই কথাগুলো শুনে জয়ধ্বনি শুরু করে সকল সৈন্যরা। অন্যদিকে দেখা যায় এলিজাবেথ আর্সেলের পা থেকে গুলিটা বের করে। গুলি বের করা শেষ হলে এলিজাবেথ জিজ্ঞেস করে ওদিকের কি খবর। আর্সেল দুঃখের সাথে আইজ্যাককে বলে তোমার বাবাকে আমি বাঁচাতে পারিনি। এটা শুনে আইজ্যাক ও এলিজাবেথ দুজনেই একসাথে খুব কষ্ট পায়। এলিজাবেথ এবার আর্সেলের আসল নাম বের করে জিজ্ঞেস করে এটাই কি তোমার নাম? তুমি কি এতই ভয়ঙ্কর ছিলে? আর্সেল তখন বলে তুমি বই পড়ে আমাকে যতটা ভয়ঙ্কর মনে করছো আমি তার থেকে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর, আর এইটা কিনা তোমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাদের থেকে হয়তোবা আমরা বাঁচতে পারবো না, এখানেও হয়তোবা তারা চলে আসবে। এলিজাবেথ বলে তুমি তোমার বোন ও তোমার ছেলেকে কি রক্ষা করতে পারবে না? অন্যদিকে কর্নারের এক সৈনিক কোয়াইন এবং সুড়ঙ্গটা দেখতে পায় এবং অনেক খুশি হয়। এদিকে আর্সেল ওদের দুজনকে জানায় যে যা করতে হবে আজকে রাতেই করতে হবে। সকালে ওরা আরো সৈন্য নিয়ে আসবে, রাতেই এর জন্য আক্রমণ করতে হবে। ওরা ভ্লাদিমিরকে মনে করিয়ে দিয়েছে তার নাম। এখন তারা দেখবে ভ্লাদিমিরের জোর কতখানি। এটা বলে সবকিছু রেডি করতে থাকলে এলিজাবেথ এবং আইজ্যাক তার সাথে থেকে যুদ্ধ করতে চায়, কিন্তু আর্সেল তাদেরকে সাথে রাখতে চায় না। তবে ওদের দুজনকে নির্দেশ করে দুইটি কাজ করার জন্য। এলিজাবেথ বলে গুহাতে যে আগুনের সংযোগ দেওয়া হয়েছে সেটা লড়াইয়ের সময় যেন আগুন লাগিয়ে দেয়, আর আইজ্যাককে নির্দেশ দেয় যেন নৌকা সমুদ্রে নামায়। আইজ্যাক তখন বলে আমি নৌকা চালাতেই পারি না। আর্সেল জানায় তুমিই পারবে, তুমি আমার মেয়ে, তুমি পেট থেকে বের হওয়ার আগেই সাঁতার পেরেছো। দুজনকে নির্দেশ দেওয়ার পরে আর্সেল পুরো আস্তানার মধ্যে বিভিন্ন পয়েন্টে বন্দুক এবং তীর সেট করে রাখে। এর মধ্যে কর্ণ তার দলবল নিয়ে চলে আসে আস্তানায়, কিন্তু আর্সেলের প্ল্যান এমনিতেই মরতে থাকে ওরা, যা আড়াল থেকে শুধু দেখছিল আর্সেল। একসময় আর্সেলকে দেখে ফেলে কর্ণর সৈনিকরা, ওর দেখা পেয়েই চালাতে থাকে গুলি। আর্সেলও গুলি চালাতে থাকে উল্টো। অন্যদিকে এলিজাবেথ প্ল্যান মোতাবেক দাঁড়িয়ে আগুন লাগিয়ে দেয়। এই আগুন লেগে আবার অনেকেই মারা যায়, কিন্তু একজন আবার তার পিছু নেয়। একসময় আবার অবশ্যই এলিজাবেথকে ধরেও ফেলে। আসলে যে এলিজাবেথকে ধরেছে সেই মেরেছিল ওর বয়ফ্রেন্ডকে। লোকটি এলিজাবেথকে যেই মারতে যাবে তখনই আর্সেলের সেট করে একটা তীর লেগে লোকটি মারা যায়। এলিজাবেথ তাই আইজ্যাককে নিয়ে সামনে এগোতে থাকে। এদিকে বন্দুক যুদ্ধ চালিয়ে যেতে থাকে আর্সেল ওদের সাথে। এর মধ্যে আইজ্যাক নৌকা নিয়ে নেমে যায় সমুদ্রে, কিন্তু এলিজাবেথ ওই নৌকাতে ওঠে না। আর্সেলকে হেল্প করতে ওর পিছনে যায়। রাত গড়িয়ে ভোর হলে কর্নল আর্সেলকে বলে অনেক তো হলো ভেতরের লড়াই, এবার বাইরে হোক। কর্নল বাইরে এসে আগুন লাগিয়ে দেয় যাতে দূরের সৈন্যদের সেখানে নজরে আসে। সেখানে তরল লড়াই চলে আর্সেল এবং কর্নের মধ্যে। লড়াইয়ে আর্সেল একবার পরাজিত হয়। কর্নল তখন আর্সেলকে পরাজয় মেনে নিতে বললে আর্সেল জানায় কখনোই না। উঠে আবারও সে শুরু করে দেয়, কিন্তু আবারও সে তলোয়ারের কাছে ধরা খায়। এরপর আবারও পরাজয় মেনে নিতে বললে আর্সেল মেনে নিতে চায় না, কিন্তু কর্ণ এবার মারতেই যায় আর্সেলকে। তবে যেই না মারতে যাবে ঠিক তখনই এলিজাবেথ এসে কর্ণকে গুলি করে। আর্সেল সাথে সাথেই তলোয়ার দিয়ে কর্ণের বুকে ঢুকিয়ে দেয় আর কর্ণকে সেখানেই খতম করে দেয়। এর পরপরই দেখা যায় আইজ্যাক নৌকা নিয়ে আসতেছিল, আর তার নৌকায় রয়েছে অনেকগুলো স্বর্ণের বার, কিন্তু এর মধ্যেই দেখা যায় অনেকগুলো সৈন্য সেদিকে জাহাজ নিয়ে আসতেছিল। তখন আর্সেল এটা দেখে খানিকটা ভয় পেয়ে যায়, আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। হয়তোবা দ্বিতীয় পার্ট আসতে চলেছে। তো তোমাদের কেমন লাগলো সিনেমাটি, আর এরা কি বেঁচে থাকতে পারবে কিনা এটা দ্বিতীয় পার্টেই জানা যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি কেমন লাগলো এটি কমেন্টে জানাতে বলবেন না। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।